প্রিয় নেতা সাজিদ আলম এবং সেই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন, তারা বলছেন 20 জন আহত হয়েছেন এবং তাদের দাবি, তাদের অভিযোগ যে ছাত্র দলের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে এবং কিছু ভিডিও ফুটেজও আমরা দেখলাম, একজন ড্রাইভারকে, মাইক্রো ড্রাইভারকে বেশ পিটাতে দেখেছি। কেন এত অসহিষ্ণু হয়ে যাচ্ছে সরকারের যারা, যদি বলি ছাত্র দল, তাদের অভিযোগ যদি হয়? দেখেন, গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কোনো হামলার ঘটনা ঘটে নাই, এরকম কোনো ভিডিওও দেখা যায়নি, তিনি নিজেও দাবি করেননি। তার মানে এই তথ্য অসত্য। দ্বিতীয়ত হলো সার্জিস আলম, তার উপরেও কোনো হামলা হয়নি। আমি দেখলাম যে পরবর্তীতে তার হাতে এখানে একটু, না হাতে মানে আঁচড় লাগলে যেমন হয় সেরকম, এবং যে সময় গাড়িতে কতিপয় ব্যক্তি ভাঙচুরের মতন ঘটনা ঘটছে সেই সময় সার্জিস আলম সেখানে ছিলেন না, তিনি পুলিশের সাথে ছিলেন। এই জন্যই প্রশ্ন থেকে যায় যে তার হাতে যে আঁচড়ের মতন দাগ, এটা আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে একজন ড্রাইভারের উপরে হামলা হয়েছে, এটা আসলে অত্যন্ত ন্যাক্কারজনক। আমি এই ঘটনার নিন্দা জানাই। দেখেন, আওয়ামী লীগের সময়ও আমাদের উপর অনেক হামলা হয়েছে। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়েছিলাম অগ্নিদগ্ধ রোগীদের দেখার জন্য। সে সময় ঠিক গাড়ির মধ্যে আমাকে হত্যা চেষ্টা করা হয়। আল্লাহ আমাকে প্রাণে বাঁচিয়েছিল। দেখেন, আমরা ওই সময় অপোজিশনে থেকে রাজনীতি করেছি, আমাদের ভাষার মধ্যে সহনশীলতা ছিল, এবং আমাদের উপর যখন আক্রমণ হচ্ছিল তখন আসলে এজ এ ভিকটিম মানুষ আমাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছিল। আর এখন যেটি হচ্ছে, দেখেন, যারা সরকারি দলে এবং যারা অপোজিশনে, সবাই কিন্তু গণঅভ্যুত্থানের শক্তি। আপনি লক্ষ্য করবেন যে আমাদের অপোজিশনে যারা আছে তারা যে ভাষায় যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে, এবং তার সহধর্মিণী, তার কন্যাকে নিয়ে আক্রমণ করছে, এবং সেটি সরাসরি সেই আক্রমণের নেতৃত্ব দিচ্ছে এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন এনসিপির কি দলীয় পজিশন সরাসরি প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী এবং তার কন্যাকে আক্রমণ করা, কটাক্ষ করা, অপদস্থ করা? এইটা যদি নতুন বন্দোবস্ত হয়, কালকে সমাবেশ এটা হয়েছে, জি, নতুন বন্দোবস্ত হয়, তাহলে এটাকে আমি নতুন বন্দোবস্ত বলবো না। এনসিপি নতুন বন্দোবস্তের নামে মূলত নতুন ভণ্ডবস্ত করছে। এটা অত্যন্ত দুঃখজনক। তাদের কাছ থেকে আমরা অনেক বেশি ইতিবাচক রাজনীতি প্রত্যাশা করেছিলাম। আচ্ছা দেখেন, এই যে এনসিপি জুলাই পদযাত্রা, এর উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হলো যে গণহত্যার বিচার চাওয়া, এরপরে রাষ্ট্রের সংস্কার, তাই না? এটাই তো মূল উদ্দেশ্য। কিন্তু তাদের মূল বক্তব্য কি? যে এলাকায় যাচ্ছে ওই এলাকার এমপিকে তারা গালিগালাজ করছে। কোনো এলাকা মানে নাই যেখানে তারা গিয়েছে কিন্তু গালিগালাজ করে নাই। তার মানে স্থানীয় এমপি বা ওই এলাকার মন্ত্রী যিনি আছেন, ওই এলাকা থেকে নির্বাচিত সাংসদ, তারা তাদেরকে টার্গেট করেছে। মানে কখন দেখেন, একদম শেষ সময়ে, প্রোগ্রামের শেষ সময়ে গালি দেয় আর গাড়িতে উঠে মোটামুটি চলে আসে। তো এরকম বিভিন্ন জায়গায় গালি দিয়েছে এবং গাড়িতে উঠে চলেও আসতে পেরেছে। কিন্তু হবিগঞ্জে গালি দেওয়ার পরে হবিগঞ্জের বিক্ষুব্ধ যারা আসলে রাজনৈতিক কর্মী বলেন আর সাধারণ মানুষ বলেন, যারা অত্র এলাকার এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা আসলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এবং বিক্ষুব্ধ হয়ে উঠে তারা আসলে এক ধরনের বলা যায় যে বিক্ষুব্ধ আচরণ করেছে, এবং এটা অবশ্য অনাকাঙ্ক্ষিত, আমি বলেছি। কিন্তু প্রত্যেকটা ক্রিয়ার এক একটা প্রতিক্রিয়া থাকে। আপনি প্রত্যেকটা জায়গায় যাবেন, গালিগালাজ করবেন, আর আপনি মনে করবেন যে আপনাকে কেউ কিছু বলবে না। বাংলাদেশের পলিটিক্স এত সাধু না। দেখেন, শেখ হাসিনার পতন হয়েছে কিসের কারণে? একটা শব্দের কারণে, একটা লাইনের কারণে, তাই না? এখন এনসিপি বলছে যে আমরা শব্দের রাজনীতি করছি, মানে গালির রাজনীতি করছি। আপনিও শব্দের রাজনীতি করেন, শব্দের বিপরীতে শব্দ। মানে আপনি আমাকে গালি দিচ্ছেন আর আমি আপনাকে গালি দিব। আমি দেখলাম যে এনসিপির একজন নেত্রী, তিনি এই ভাষায় লিখেছেন যে শব্দের বিপরীতে আপনি শব্দ ব্যবহার করেন, মানে আপনি আমাকে গালি দিচ্ছেন, আমি আপনাকে গালি দিব। হোয়াট ইজ দিস? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে আমি ভাইকে গালি দিয়েছি, ভাই আমাকে গালি দিলেন, তাই না? কথার কথা। কিন্তু আরেকটা টকশোতে মনে করেন যে মানে আমি একজনকে গালি দিলাম, সে এসে আমাকে গালি দিল না, আমাকে এসে থাপ্পড় মেরে দিল। ঠিক এরকম ঘটনা ঘটছে। তো তারা বিভিন্ন জায়গায় গালি দিয়েছে, ওই এলাকায় যারা স্থানীয় প্রতিনিধি, তারা এটাকে আসলে আমি
মনে করি যে হামলা এটাকে করেছে। তারা হ্যান্ডেল তারা কি করেছে। কোনো রাজনৈতিক কিন্তু দলের কর্মী সব কিনা? এলাকায় তো আপনি এটাকে আসলে কন্ট্রোল করতে পারবেন না। জি না, তারা কি রাজনৈতিক দলের কর্মী না? আপনি কি কারা? মনে করেন যারা সবাই তো বিক্ষুব্ধ? রাজনৈতিক দলের কর্মী হইতে পারে না। জি। কিছু বিক্ষুব্ধ মানুষও থাকে যারা আপনার এলাকার জনগণ থাকে। আচ্ছা, যারা এমপি নির্বাচিত হয়েছে সেটা আপনার বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, শুধুমাত্র দলের কর্মীরা ভোট দিলেই কি সে এমপি হয়? সমর্থক আছে। সমর্থক আছে, সাধারণ মানুষ আছে, তারাও তো ক্ষুব্ধ হচ্ছে যে আরে আমরা এই এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছি আর তুমি প্রতিদিন গালি দিতেছো। সুতরাং এটার একটা প্রতিক্রিয়া ঘটেছে এবং আমরা মনে করি এনসিপি যদি আসলে না থামে, মানে এনসিপি নেতৃবৃন্দ, আচ্ছা প্রতিদিন আপনি গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছেন, জামাতের সাংগঠনিক সক্ষমতা আছে এটা মোটামুটি আমরা জানি, তাই না? আচ্ছা, এনসিপি তো সেই অবস্থানও নাই। এই যে আপনি বিশাল হ্যাডাম নিয়ে আপনি গিয়েছেন হবিগঞ্জে, আপনার সাথে তো 10-12 জনের বেশি লোক নাই। আপনি যে বললেন যে মোকাবেলা হবে, তাই না? নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালই বলেছে যে মামুরা এইবার মোকাবেলা হবে, হ্যাঁ এইবার আমরা বাটাপ দিব, এই ধরনের ভাষা ব্যবহার করেছে। আচ্ছা, নুরুল হক নূরকে উস্কে দিয়ে সে মানুষকে যে নুরুল হক নূরকে যেখানে পাবেন সেখানেই জুতা পেটা করবেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানুষ উল্টো জুতা পেটা করতেছে। আমার কথা হলো, এটা শেষ কথা, আমার কথা হলো এরা যেভাবে বিভিন্ন এলাকায় গিয়ে ওই এলাকার জনপ্রতিনিধিকে গালিগালাজ করতেছে, ওই এলাকার বিক্ষুব্ধ জনতা এই নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে যে ঝেঁটিয়ে বিদায় করতেছে না, মানে ঝাঁটা এবং বারণ্যে মিছিল করতেছে না, এইটাই তো তাদের জন্য সৌভাগ্যের। তারা যা শুরু করেছে অবশ্যই এর পরিণতি তাদের, মানে ঘায়েল করার জন্য যে বক্তব্য দিচ্ছিল, যেটা বলছিলেন রাশেদ খান, উস্কানিমূলক বক্তব্য যেটা বলা যায়, উস্কানিমূলক বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি একদিন না দীর্ঘদিন ধরে দিয়েছেন। এই হামলার জন্য কি নাসিরউদ্দিন পাটোয়ারি বা সাজ্জাদ আলম দায়ী কিনা আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচককেও ধন্যবাদ। দেখেন, একটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন কি আর একটা হচ্ছে প্র্যাকটিস কি হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস হচ্ছে ভায়োলেন্সের ইতিহাস। ওর উপর হামলা করছে, এর উপর হামলা করছে, এবং এই ফেসিবাদী আমলে এই কালচারটা তীব্র পর্যায়ে চলে গেছে যে যেখানে ইভেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে পর্যন্ত হামলা করেছে, নির্বাচিত এমপিদের উপর হামলা করেছে, এ ধরনের ঘটনা ঘটেছে, যেগুলো এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়ার কারণে আমরা কিন্তু একসময় প্রতিবাদী হয়েছি এই সরকারকে হটানোর ব্যাপারে। এখন আওয়ামী লীগ যেটা করেছে যে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনও ধ্বংস করেছে, আমাদের রাজনৈতিক কালচারও ধ্বংস করেছে। ধরেন একটা পর্যায়ে আপনি এই গত এই ফেসিবাদী পিরিয়ডের আগে কখনো এইটা দেখেন নাই যে ধরেন কোনো একজন সাবেক প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে বহন নিয়ে যাচ্ছেন, তার গাড়ি বহরে এসে কেউ হামলা করছে, এইটুক রেসপেক্ট অ্যাটলিস্ট করতো, বা প্রসিদ্ধ একজন নেতাকে এভাবে এই রেসপেক্টটা করতো। কিন্তু আওয়ামী লীগ এই জিনিসটা নষ্ট করে গেছে, এবং এই জন্য আমি বলেছিলাম যে আমি লিখেছিলাম ডেইলি স্টারে যে এই ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নিয়েছে যে আমাদের একটা আওয়ামিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার। এই জার্মানিতে যেমন ডিনাজিফিকেশন হয়েছিল, যে নাজিদের যে আচার আচরণ, বিহেভিয়ার, স্লোগান, বক্তৃতা, বিবৃতি, সিম্বল, এই প্রতীক, এই জিনিসগুলো নিষিদ্ধ করা হয়েছিল এবং একটা রি-এডুকেশনের মধ্য দিয়ে মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল যাতে করে এই আচরণগুলো বদলায়। এখন আমাদের রাজনীতিতে ফেসিবাদী আমলে যেই অসহিষ্ণুতার রাজনীতি শেখানো হয়েছে, এইটার জন্য আমাদের দরকার ছিল সরকার থেকে, রাজনৈতিক দল থেকে একটা ডিআওমিফিকেশনের মধ্য দিয়ে যাওয়া, রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে একটা লেসনের মধ্য দিয়ে, রি-এডুকেশনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া, যে ধরেন কথার কথা আমরা এখনও স্লোগান দিয়ে মুখের চামড়া তুলে ফেলবো, আমরা এ টাইপের ধর মেরে ফেল, ফাঁসি দে, এ ধরনের যে ফেসিবাদী স্লোগান, বা টকশোতে এসে জিব্বা কেটে ফেলবো, এ ধরনের যে ভায়োলেন্ট কমিউনিকেশন আমরা করি, এইটা কিন্তু পরবর্তীতে নেতাকর্মীদের উপর আচর করে এবং তারা কিন্তু ওই ভায়োলেন্ট একটাই সত্যি সত্যি করে। আপনি দেখেছেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির ঘটনা ছাড়াও রিসেন্ট টাইমে অনেকগুলো জায়গায় নির্বাচিত এমপিদের উপরও হামলা হয়েছে, অনেক জায়গায় মব অ্যাটাক হয়েছে। নেত্রকোনায় জামাতের এমপি মাসুম মোস্তফার উপর হয়েছে, ঢাকা 16-তে কর্নেল বাতেনের কয়েকবার এই ঘটনা হয়েছে, রিসেন্টলি নাজিব মোমেনের উপর পাবনায় হয়েছে, ও যশোরে গোলাম রসুল, তারপরে কুষ্টিয়াতে আমির হামজা, এরকম, বা হাতিয়াতে হান্নান মাসুদ, পাটোয়ারির উপরে ঝিনাইদহ একবার হলো, এখানে আবার হচ্ছে, এরকম অ্যাটাকের ঘটনাগুলো ঘটতেছে। এখন রাজনীতিতে এইটা আমাদের সহিষ্ণুতাটা তৈরি করবার দরকার আছে। সরকার দল, বিরোধী দল, দুই দলের দুইটা জায়গায়। ভাষার ক্ষেত্রে আমরা কিভাবে নন ভায়োলেন্ট কমিউনিকেশন করব, যে আমার ভাষা যেন ভায়োলেন্টকে উস্কায় না দেয় এবং আমার ভাষা যেন ভায়োলেন্ট না হয়। আমি টকশোতে এসে কাউরে বলবো না জিব্বা কেটে ফেলবো, কেউ যদি বলে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি এই ভায়োলেন্ট হব না, কাউকে উস্কানি দিব না, এটা যেমন ইম্পর্টেন্ট। আবার একই সাথে কথার বিপরীতে আমি তাকে
পাল্টা শারীরিকভাবে আঘাত করব, এইটা শেখানোর আমাদের দরকার আছে। যেটা বলছিলেন যে একজন নির্বাচিত এমপি যদি হয়, ওনার আসনে গিয়ে কেউ যদি ওনাকে খারাপ কথা বলে, সেখানে ওনার সমর্থক দলের নেতাকর্মীরা হামলা করতে পারে, এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু এই জায়গাটা আমাদের এনশিওর করতে হবে। এইটা কিন্তু আমরা উল্টোটাও দেখছি যে নির্বাচিত এমপির উপরে আবার অপোজিশনরা যারা হেরে গেছে তারা হামলা করতেছে সরকার দল বলে। তার মানে এখানে নির্বাচিত এমপি বা অনির্বাচিত এমপির চেয়েও আসলে ইম্পর্টেন্ট হয়ে গেছে কারা সরকার দলের সমর্থক। এটা অতীত হয়েছে, সবসময় এটাই হয়, সরকার দলের পাশে যেহেতু পুলিশের সাপোর্টটা থাকে তারা এই সাহসটা করে। কিন্তু আমি মনে করি তারেক রহমান যে জেস্টারটা পলিটিক্সে দেখাতে চাচ্ছেন, বা বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যেটা দেখাচ্ছেন, যেটা করছেন ওনারা সংসদের বাইরে ওনাদের মধ্যে যে একটা আন্তরিকতাপূর্ণ বা সহিষ্ণুতার একটা সম্পর্ক দেখাচ্ছেন, এইটা তাদের নেতা কর্মীদের মধ্যে রিফ্লেকশন হওয়া দরকার। আমি মনে করি তারেক রহমান এই বিষয়ে অ্যাকশন নেওয়া উচিত, যে যেই সব জায়গায় বিভিন্ন এমপিদের উপর অ্যাটাক করা হচ্ছে, মফ করা হচ্ছে, বিএনপি নেতাদের উপর হামলা করা হচ্ছে, তারেক রহমানের একটা ডিরেকশন থাকা উচিত। দেখেন প্র্যাকটিসে হচ্ছে অনেক কিছু, অনেকের হয়তো কন্ট্রোল করা সম্ভব না, বা আমরা আমাদের কন্ট্রোলের বাইরেও থাকতে পারে। কিন্তু একটা হচ্ছে যে এটা ঘটতেছে, ঘটনাটা খারাপ কাজ, আর ইনিবিনি সেটাকে জাস্টিফাই করাটা আরেকটা খারাপ কাজ। জাস্টিফাই না করে এই ধরনের ক্ষেত্রে আমরা স্ট্রেট ফরওয়ার্ড পজিশন নিতে পারি যে এই হামলাটা যারা করেছে এটা তারেক রহমান যেই রাজনীতি করতে চান তার সাথে যায় না, তার সাথে অ্যালাইন করে না। সো আমরা স্ট্রেট ফরওয়ার্ড এটাকে প্রতিবাদ করি যে ঠিক আছে, পাটোয়ারি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে অথবা ভুল বক্তব্য দিয়েছে, এটা আমরা বক্তব্যের মাধ্যমে করব। বিএনপি কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল একবার, যে বিএনপি বলছিল আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, আমাদের সংস্কার বিরোধী বলে। আমরাও এখন জেলায় জেলায় সমাবেশ করে মানুষকে সচেতন করব। এটা হচ্ছে রাইট পলিটিক্স, যে আমাদেরকে বলা হচ্ছে, আমরা মনে করতেছি আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হচ্ছে, তাহলে রাইট পলিটিক্স হচ্ছে আমরাও এখন জনগণের কাছে যাব এবং সঠিক কথাটা জনগণের সামনে তুলে ধরব। আমি মনে করি এই সহনশীল রাজনীতিটা আমাদের চর্চা হওয়া দরকার আছে। আওয়ামী লীগ বা ফেসিবাদী পিরিয়ডের রাজনীতিটা আমরা যেন আর চর্চা না করি। এটা সরকার দল বিরোধী দল দুই দলের জন্য। অসংখ্য ধন্যবাদ রাশেদ খান। যদিও এই হামলা আপনিও বলেছেন যে ছাত্রদল নয়, এরা বিক্ষুব্ধ জনতা হামলা করেছে, এবং সেই সাথে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন তিনিও বলেছেন শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ যদি এসে অশালীন বক্তব্য দিয়ে অস্থিতিশীল করতে চায় তার দায়ভার তাকে নিতে হবে। এনসিপির উপর হামলার সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। তাহলে আবার কিন্তু আজকে ঠিক একইভাবে একই জায়গায় ছাত্রদল প্রতিবাদ কর্মসূচি বা সমাবেশে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন, যেখানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দিয়েছে এনসিপি। তাহলে যদি সম্পৃক্ত না থাকে তাহলে আবার কেন আবার প্রতিবাদ কর্মসূচি? দেখেন, পৃথিবীতে যতগুলো ভায়োলেন্স হয়েছে সেটা কিন্তু ভাষার কারণে। মানে আপনার ভাষা কেমন, আপনি কোন ভাষায় আপনার প্রতিপক্ষ বা আপনার রাজনৈতিক প্রতিযোগীকে আপনি হ্যান্ডেল করছেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান হয়েছে কেন? তার মুখের কারণে। শুধু মুখের কারণে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। হ্যাঁ, ওই সময়কার বাস্তবতায় এটি হয়েছিল মুখের কারণে। এর আগে তো আর তার অন্যান্য যে অপরাধ অবশ্যই ছিল, কিন্তু ওই সময়কার বাস্তবতায় তার মুখের কারণে। হয়তো পরে হতে পারত, কিন্তু রাজাকারের বাচ্চা বলার কারণে বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে ভাষায় কথা বলছে, এটা কোনো সমালোচনার ভাষা নয়, এটা কোনো গণতান্ত্রিক চর্চা নয়, এটা কোনো বক্তব্য নয়। যেটি ভাই বললেন যে তারা তো বক্তব্য দিচ্ছে, এটা কি বক্তব্য? আপনাদের বিরুদ্ধে মানে জামাতের বিরুদ্ধে, তিনি তো একটা দলকে সমর্থন করেন, এই জন্যই বললাম যে জামাতের বিরুদ্ধে যে সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল, সেই সময় আপনাদের নেতৃবৃন্দরা কতটা ক্ষুব্ধ হয়েছিল সেটি বোঝা যায়। যে সময় জামাতের সেক্রেটারি জেনারেল সে ক্ষুব্ধ হয়ে বলেছিল বাপের থেকে বাড়তে চেও না, তাহলে বুঝতেই পারছেন যে কন্টিনিউ করলে কি হতো। কন্টিনিউ করলে শিবিরের হাতে এনসিপি নেতৃবৃন্দরা মার খাইতো, জামাতের হাতে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা মার খাইতো। জামাতকে নিয়ে কি বলে নাই? সবই তো বলেছে। জামাত মুনাফেক, জামাত ভান্ডামি করতেছে, জামাত সংস্কার চায় না, জামাত স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, জামাত মানচিত্রের জন্য হুমকি, জামাত ভারতের সৃষ্ট দল। কি বলে নাই বলেন? এমনকি
জামাত যে নিজেদেরকে ইসলামিক দল দাবি করে সেটি নিয়ে প্রশ্ন তুলেছিল হাসনাত আব্দুল্লাহ, জামাত কি ইসলামিক দল? তারপরে নাহিদ ইসলাম বলল জামাত সংস্কার চায় না, ভণ্ডামি করছে, পিয়ারের নামে প্রতারণা করছে, জামাতের নেতৃত্বে দেশে কোনো আন্দোলন সংগ্রাম হবে না, জামাতের নেতৃত্বকে মানুষ গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম জামাতের নেতৃত্বকে তিনি আসলে গ্রহণ করেছেন। এখন এই যে তাদের রাজনীতি, কখনো জামাতকে বেশিং করা, ভাগ পাইলে জামাতের কলে গিয়ে আদর আপ্যায়ন ভোগ করা, তাই না? আবার এখন বিএনপিকে যে ভাষায় ঘায়েল করতেছে, স্টপ, থামাইতে হবে, অন্যথায় ওই এলাকার যারা বিক্ষুব্ধ মানুষ। থামানোর পদ্ধতিটা কি এরকম কিনা, নাকি বক্তব্য? আমি তো আগেই বলেছি, হাসিনার বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে আপনি 50টা জায়গায় গালি দিয়েছেন, কিচ্ছু হয়নি, 51তম জায়গায় গিয়ে আটকে গিয়েছেন। সব এলাকা তো একরকম না। আপনি ওই এলাকায় ঢুকবেন, ওই এলাকার এমপিকে গালি দিবেন, হুমকি দিবেন, যা ইচ্ছা তাই বলবেন, আর এলাকার মানুষ তারা কি চুপ করে বসে থাকবে নাকি? নাসিরউদ্দিন পাটোয়ারিকে, এনসিপিকে উচিত হবে তাকে দল থেকে বহিষ্কার করা। এনসিপি যদি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে রাজনীতি করতে চায় তাহলে যেখানেই যাবে সেখানে কিন্তু জনগণ ফুঁসে উঠতে পারে, বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি জাতীয়তাবাদের আদর্শিক নেতা, তাকে পর্যন্ত গালি দিয়েছে। জিয়াবাদ, মুজিববাদ সব বাদ, তুমি কোন? আমি আর গালিটা দিলাম না। মানে কি বলবো, আসলে এখন তো আসলে মানে ওদের গালি দিলেও গালিরও লজ্জা হবে, ওরা যা শুরু করেছে। এখন আসলে প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় নাই। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবশ্যই প্রতিরোধই করতে হবে, অন্যথায় সে পুলিশ প্রোটেকশনে যাবে, হ্যাঁ, সে পুলিশি নিরাপত্তা, সরকারি সুবিধা, সার্কিট হাউসে গিয়ে থাকবে, আবার সরকারের বিরুদ্ধে গালিগালাজ করবে, এইটা তো ভাই হয় না। দেখেন মির্জা আব্বাস সাহেবের মতো মানুষ আজকে মুমূর্ষু অবস্থায় এই নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ভার নিতে হবে। যদি মির্জা আব্বাস সাহেব আমাদের মাঝে ফিরে না আসে, মির্জা আব্বাস সাহেবের যদি কোনো ক্ষতি হয়, এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে জেলখানায় পুশ করা হয়। তাকে আসলে আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে অসভ্য আচরণ করতেছে, তাকে হয় পাবনার পাগলা গারদে দিতে হবে, অন্যথায় তাকে জেলে পাঠাইতে হবে, অন্যথায় তাকে মানুষ করা যাবে না। দেখেন একটা ঘটনা শেষ করবো, ঠিক আজকেই শুনলাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে, তিনি বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি একদিন শাহবাগ থানায় গিয়েছে, তো পুলিশের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারির পকেট থেকে মানে গাঁজা পড়ে গিয়েছে। হ্যাঁ, তো তিনি দেখে বলছেন, ভাই মানে সে যে সময় উঠে যাচ্ছে, ভাই আপনি তো মানে এই যে আপনার এটা পড়ে গেছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুটা বিব্রত হয়েছিল। ও চোখ দেখবেন, মুখ দেখবেন, যারা প্রকৃতপক্ষে গাঁজা খায়, নিশ্চয়ই আপনি দেখেছেন, তার চেহারার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির চেহারাটা মেলাবেন। গাঁজাখোরদের চেহারা যেরকম, নাসিরউদ্দিন পাটোয়ারির চেহারাও একই রকম। এনসিপির সকলেই জানে যে নাসিরউদ্দিন পাটোয়ারি গাঁজা সেবন করে। আচ্ছা, গাঁজা সেবন করার পরে তো মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তো এরকম একজন উলঙ্গ চরিত্রের মানুষ দিয়ে আপনি কেন আপনার মুখপাত্র বানিয়ে প্রতিদিন জনসভায় বক্তব্য করাবেন? মানে আপনার উদ্দেশ্য কি বিএনপিকে বেশিং করা? এটাকে জামাতকে বেশিং করেছেন। আমি জামাতকে একটা বিষয়ে ধন্যবাদ জানাতে চাই, না জানালে এটা ভুল হবে, যে এই পোলাপানের ফাঁদে আর জামাত পা দিতেছে না। আজকে গণ অভ্যুত্থানে হুমকি দিয়ে হবিগঞ্জে গেছে, জামাতের কেউ সেখানে যায়নি। কারণ সিলেটে দেখেন সেখানকার যারা বিএনপি বলেন, এমনকি আওয়ামী লীগও বলেন, হ্যাঁ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, সেখানকার মানুষের মধ্যে আলাদা একটা সম্প্রীতি আছে, এবং এটা সিলেটের বাস্তবতা, এটা মানতে হবে। যেটা আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি, যে সেখানকার বিএনপির নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, একটা সহনশীলতা তাদের মধ্যে আছে। তো এই রাজনীতি যদি সারা বাংলাদেশে থাকতো ভালো হতো, নাই, সেটা আসলে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। তো সিলেটের যারা জামাতের নেতৃবৃন্দ আছে, তারা এদেরকে রক্ষা করার জন্য এদের পাশে দাঁড়িয়ে বিএনপির সাথে ক্লাসে জড়াবে, এই ভুল তারা আসলে করতেছে না। এই জন্য আমি জামাতকে ধন্যবাদ জানাই। এনসিপির এই পোলাপানের ফাঁদে, নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁদে তারা উস্কানি দিচ্ছেন। আমার সর্বশেষ কথা হলো, আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি আসলে জামাতকে উস্কানি দিয়ে মাঠে নামাইতে চাচ্ছে। তারা হয়তো এজেন্ডা নিয়েছে দেশকে আসলে বিকল করার, সেই এজেন্ডার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় তারা আসলে মার খাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছে, উস্কানি দিয়ে একটা ময়দান তৈরি করতেছে।
তাই না? জি। তো জামাত ইসলামকে সিদ্ধান্ত নিতে হবে যে নিজেরা বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনীতি করবে, নাকি এই এনসিপির যে নোংরা রাজনীতি, সেই নোংরা রাজনীতির ফাঁদে পা দিবে। অসংখ্য ধন্যবাদ। ডক্টর শিব্বির আহমেদের কাছে যেতে ডক্টর শিব্বির আহমেদ, একটু রাজশাহীর দিকে ঘুরে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমরা জানি, সেখানে একসময় আমরা বলতাম, শুনতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলম ছেড়ে অস্ত্র হাতে নিয়েছে। এখন যদি বলি, রাকসুর যিনি সাধারণ সম্পাদক, বেলচা হাতে সালাউদ্দিন আম্মার, এরকম একটি ফটোকার্ড দেখা যাচ্ছে। সে সালাউদ্দিন আম্মার ছাত্রলীগের টেক দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছেন, যেটা ছাত্রদল অভিযোগ করেছে যে আসলে এরা সাধারণ শিক্ষার্থী এবং তারা ছাত্রলীগ টেক দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছে, রাকসু আম্মার সহ রাকসুর শিবির নেতারা। ধন্যবাদ। এই পয়েন্টটা আসার আগে আমি জাস্ট একটুখানি একটা জিনিস অ্যাড করে, রাশিদ খান একটা দরকারি আলাপ বলেছেন একটু, যে এনসিপির বিভিন্ন নেতা, আমি আগেও বলেছিলাম যে আমাদের কমিউনিকেশনে নন ভায়োলেন্ট হওয়া উচিত, সুন্দর আচরণ রাজনীতিতে দরকার আছে। আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, ভিন্নতা থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে ইভেন আমি সমালোচনা করব একজনকে, কিন্তু তার কর্ম নিয়ে, কাজ নিয়ে, পলিটিক্স নিয়ে সমালোচনা করব, ব্যক্তিকে নিয়ে বা পার্সোনাল ইস্যুজ নিয়ে সমালোচনা করা এটা শোভনীয় না, রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিত। তো এখানে রাশিদ খান যেটা বললেন যে এই এনসিপির নেতাদের কথা উনি বলছিলেন যে এরা জামাতকে অনেক তীব্রভাবে সমালোচনা করেছিল এবং জামাতের নেতারা দু একজন বক্তৃতা ইশারা ইঙ্গিতে প্রতিবাদও করেছেন। আমি বলছি এই রাজনীতিটাই দরকার। এই যে জামাতের সমালোচনা করেছে তীব্রভাবে, তখন জামাতের নেতারা কিন্তু কি হামলা করে নাই তাদের উপরে, দু একজন বক্তৃতায় বিরোধিতা করেছে, সমালোচনা করেছে। তার মানে জামাত একটা সহনশীল রাজনীতির চর্চা করেছে। আমি মনে করি এই সহনশীলতাটা চর্চা করা দরকার, এবং সরকার দল হিসাবে বিএনপির দায়িত্ব আরও বেশি, যে আমরা পাওয়ারে আছি, আমাদের সহনশীলতার চর্চাটা আরও বেশি হওয়া দরকার। পাওয়ারে আছি বলেই একজনের উপর গিয়ে হামলা করে বসবো না। সে যদি ভুল বক্তব্য বা খারাপ বক্তব্য অথবা আমাদের ভাষায় যদি অশালীন বক্তব্য দিয়ে থাকে, তাহলে সেই জায়গায় ওই যে নেতাদের পক্ষ থেকে সতর্কতা দেয়া অথবা প্রতিবাদ জানানো, সে ধরনের প্রসেসে, সহনশীল রাজনীতির প্রসেসে যাওয়া দরকার। একটা জিনিস আমি জাস্ট বলে রাখি আর কি, মানে আমরা টকশোগুলোতেও যেন আমরা এটা মেনটেন করি। ধরেন একজন ব্যক্তি হয়তো গাঁজা খায়, আমি কিন্তু জানি না, কিন্তু টকশোতে যেহেতু সেই ব্যক্তিটা নাই, বেটার হচ্ছে আমরা এটা না বলা, যেহেতু আমি জানি না আসলে সে সত্যি সত্যি গাঁজা খায় কিনা, কারণ সে এখানে ডিফেন্সটা করতে পারছে না। আমরা তার কাজ নিয়ে আলোচনা করি, তার বক্তৃতায় যে অশালীন কথা বলছে বা উস্কানিমূলক কথা বলছে সেটা সমালোচনা করি, কিন্তু সে ব্যক্তিগতভাবে গাঁজা খায় কিনা এটা না বলাই ভালো। রাজশাহীর ঘটনায় যেটা আসছেন, যে রাজশাহীতে আমরা দেখলাম একটা ভায়োলেন্ট ইভেন্ট হলো, বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটাই প্রথম ঘটনা এরকম। ছোটোখাটো দুই একটা জায়গায় এর আগে কিছু সংঘর্ষ দেখেছি। তো এই জায়গাগুলো আমি আমার অবস্থানটা বলি, সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসগুলো ভায়োলেন্স মুক্ত থাকা দরকার আছে। কোনো ধরনের ভায়োলেন্স বা কোনো স্টুডেন্টের উপর টর্চার হওয়া, এ ধরনের ঘটনা ঘটা উচিত না। এটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এনশিওর করা উচিত। কোনো ধরনের ভায়োলেন্ট সিচুয়েশন যদি তৈরি হয়, সেটা বন্ধ করা উচিত। এবং ছাত্র সংগঠনগুলোকেও আমি বলবো এ ব্যাপারে তাদের সতর্কতা দরকার আছে এবং তাদের উদ্যোগ দরকার আছে। সমন্বিত উদ্যোগও তারা নিতে পারে, যে আমরা প্রতিযোগিতা করব, পলিটিক্স করব, কিন্তু কোনো ধরনের ভায়োলেন্স করব না। এবং আমি মনে করি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবিরের এটা বড় দায়িত্ব, তারা মেনটেন করা উচিত। এবং সরকারি দলের ছাত্র সংগঠন হিসাবে ছাত্র দলেরও দায়িত্ব যে ক্যাম্পাসগুলো আমরা নিরাপদ রাখবো, অযথা ছোটোখাটো বিষয় নিয়ে ভায়োলেন্ট সিচুয়েশন ক্রিয়েট করব না। সালাউদ্দিন আম্মারের ঘটনাটা যেটা আসলে, আমি সালাউদ্দিন আম্মারের একটা যমুনা টিভিতে একটা টক শোতে তার আলাপ শুনেছিলাম। তারা যেটা বললো যে তাদের উপরে 6-7 জন লোক এসে, তারা রাকসু ভবনে বসা ছিল, সেখানে এসে তাদের উপরে হামলা করা হয়েছে। 6 জন হামলা করেছে, একজন ছবি তুলতেছিল এবং তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেরা ছিল বলে তারা দাবি করেছে। ছাত্রদলও সম্ভবত ছিল কি ছিল না আমি কনফার্ম না, বাট ছাত্রলীগের ছেলেরা এসে তাদের উপর হামলা করেছে ছাত্রদলের সহযোগিতায়, এরকমটা হয়েছে এবং তারা প্রতিরোধ করেছে। এবং তার ভাষায় যেটা সে বলেছে যে আমি যদি মার খেয়ে কান্না করতাম, তাহলে আমাকে যারা সাপোর্ট করে, আমাকে যারা ভোট দিয়েছে, তারা আমার উপরে উল্টা দোষারোপ করতো যে তোমাকে 67%, ও বলেছে যে 67% ছাত্ররা তাকে ভোট দিয়েছে, তো এত জনসমর্থন নিয়ে ছাত্ররা তাকে নির্বাচিত প্রতিনিধি করলো, সেই নির্বাচিত প্রতিনিধিকে কেউ হামলা করতে আসছে, সে শুধু মার খাচ্ছে আর কান্না করছে, এটা তার জন্য শোভনীয় নয়, এই জন্য সে প্রতিরোধ করেছে। যেভাবেই হোক একটা সংঘাতের ঘটনা হয়েছে। যদি এটা হয় যে তাদের উপরে রাকসু ভবনে হামলা করা হয়েছে, তাহলে এটা প্রথম অপরাধ করেছে এবং এটার বিচার হওয়া উচিত। এবং তারা যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেই প্রতিক্রিয়াটার কতটুকু পর্যায়ে থাকা দরকার আছে, বা একটা ছাত্রনেতার আসলে এই হাতে ফেলসা নেওয়া উচিত কিনা, শোভনীয় কিনা, সেগুলো নিয়ে আলাপ করবার দরকার আছে। ছাত্রদের অভিযোগ করেছে তাদেরকে লাইব্রেরি থেকে ধরে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট করেছে। এই অভিযোগটা করেছে, আমি দেখেছি। এখানে তারা যেটা বলেছে, দুই পক্ষেরই কথা আমি শুনলাম,
দুই পক্ষের কথা যে এরা এদের উপর হামলা করেছে, এরা প্রতিহত করেছে বা প্রতিরোধ করেছে, সেই ক্ষেত্রে তারা হয়তো লাইব্রেরিতে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে ধরে নিয়ে এসে হামলা করেছে। আমি মনে করি কিছু জায়গাকে স্পেয়ার করা উচিত। কিছু জায়গা ধরেন ইভেন যদি একটা ভায়োলেন্সও হয়, কিছু জায়গা থাকে না যেগুলো ধরেন মসজিদে ঢুকলো, কেউ একজন আশ্রয় নিল কথার কথা, বা লাইব্রেরিতে ঢুকলো, এই জায়গাগুলোতে এই আশ্রয় নেওয়া অবস্থায় আপনি ঠিক আছে আপনার উপর এরা অ্যাটাক করে, এখানে শত্রুরা মানে আপনার উপর যারা হামলা করেছে, হামলাকারীরা এখানে আছে, সেক্ষেত্রে পুলিশকে কল করা বা তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়ে সেটা করা উচিত, রেদার দেন আমি লাইব্রেরির ভিতরে গিয়ে হামলা করতেছি, এটা করা উচিত না। কিন্তু একটা নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপরে এসে রাকসু ভবনে হামলা করছে, এটা সবচেয়ে জঘন্যতম অপরাধ হয়েছে। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমি মনে করি ছাত্ররা যদি সেখানে প্রতিরোধ করে, তাদের উপরে কেউ হামলা করতে আসলে, এই যে রাইট টু ডিফেন্স এটা কিন্তু তাদের আছে। এখন এটা বলতে পারেন ডিফেন্সের কতটুকু হচ্ছে বা কোন পর্যায়ে ডিফেন্স করছে সেটা নিশ্চয়ই আলোচনার ব্যাপার আছে, কিন্তু কোনো ধরনের উস্কানি ছাড়া এসে হামলা করা এটা হচ্ছে প্রথম অপরাধ। এরপরে তার প্রতিক্রিয়া যদি কেউ প্রতিরোধ করে সেটা অপরাধ হলেও গৌণ অপরাধ, কারণ আমাকে কেউ মারতে আসলে আমি যদি ফিরাই বা আমি যদি পাল্টা প্রতিরোধ করি, তাহলে দোষটা যে মারতে আসলো তার, এইটা হচ্ছে। তবে যদি এরকম হয় যে কেউ একজন ক্যাম্পাসে আসছে, না ডেফিনেটলি আইনের হাতে তুলে দিতে পারবে, কিন্তু যারা হামলা করতে আসছে কেউ যদি হয় যে এমনিতেই ধরেন ক্যাম্পাসে যদি হলো যে কেউ একজন অপরাধী, তাকে ধরে আমি মার দিলাম, আমি এটা সমর্থন করি না, এটা করা উচিত না, তাকে তাহলে আইনের হাতে তুলে দেওয়া উচিত বা আইনানুগ প্রসেসে যাওয়া উচিত। কিন্তু কেউ যদি কারো উপরে হামলা করে, সরাসরি ফিজিক্যাল অ্যাটাক করে, তখন তার প্রতিরোধ করবার রাইট আছে, এটা আন্তর্জাতিক আইনেও স্বীকৃত। অসংখ্য ধন্যবাদ রাশেদ খান। সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আজকে ছাত্রদল মানববন্ধনও করেছে, সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে আম্মা সহ শিবির নেতারা মারধর করেছে এমন অভিযোগ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের, কিন্তু মারধরের শিকার 3 জনের মধ্যে আবার নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তাহলে কাদের কথা সত্য, শিবির না ছাত্রদলের? দেখেন, আগামীকাল যদি ডাকসুর বর্তমানে ভিপি সাদিক কায়েম এবং জিএস ফরাদকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরা পিটায়, সেটা আসলে আপনার কাছে কেমন লাগবে? ঠিক আপনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে আপনি এইভাবে পিটাইতে পারেন না। রাইট টু ফ্রিডম ভাই যেটি বললেন, না, পিটানোর অধিকার আপনার নাই। আপনি আইনের দ্বারস্থ হতে পারেন, কিন্তু এইভাবে বেলসা দিয়ে রিডিং রুমের মধ্যে আপনি পিটাপিটি করবেন, মারবেন, আপনি পুরো তার মানে কাপড় খুলে নেবেন, এইটা তো একটা বিশ্ববিদ্যালয়ের জিএসের কাজ হতে পারে না। সে দেখি প্রায়ই আমাকে নিয়ে গালিগালাজ করে। এখন এই গালিগালাজ করার কারণে আমার সাথে যারা রাজনীতি করে, ঢাকা শহরে যারা থাকে, কখনো যদি তাকে পায় এবং কাপড় খুলে নেয়, তখন কি হবে? তখন কি হবে বলেন? আপনি তো একজনের কাপড় খুলেছেন, আপনি তো পথ দেখিয়েছেন। আপনি ঢাকা শহরে আমার পোলাপান পাইলে যদি আপনার কাপড় খুলে নাই, কই পালাবেন? ফেসবুকে লিখে বাঁচতে পারবেন? কিছু বলা হচ্ছে না, কিন্তু খুব বেশি দিন ছাড় দেওয়া যাবে না। এদেরকে ছাড় দিলে এরা খেপা কুত্তা হয়ে যাবে, আর কুত্তাকে ভ্যাকসিন দিতে হয়। এই সকল লোকজনকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে। ওই যে ভাই বলল রাইট টু ফ্রিডম, আমাকে গালি দিতেছে না, যা তা লিখতেছে না, তো এইটাই তো আমার রাইট। যে আমাকে ঘেউ ঘেউ করতেছে, ওকে থামিয়ে দেওয়া আমার রাইট। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনাকে নাকি কে গালি দিয়েছে, কি করেছে, আই ডোন্ট নো, কোথাও এটা আসে নাই যে তাদেরকে মানে আক্রমণ করেছে। আপনারা শিবিরের ঘাঁটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটাই মানুষ জানে, এবং আপনারা ডাকসু নির্বাচনে জিতেছেন, আর সেখানে ছাত্রলীগের কর্মীরা গিয়ে আপনাদের পিটাবে, ফাইজলামি করেন না। অতীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই আম্মারদেরকে কুত্তার মতো পিটিয়েছে, তাই না? আর এখন তারা কুত্তার মতন ছাত্রলীগকে পিটাচ্ছে ট্যাগ দিয়ে। এইটা তো ভাই হইতে পারে না। নতুন বাংলাদেশে এটা তো আইনের শাসন না। আর যদি পিটাইতে চান, আমরাও পিটাবো, কথা ক্লিয়ার। যদি আমাদেরকে ফেসবুকে এইভাবে গালিগালাজ করে মানে এরকম করতে চান, আমরা কয়জনকে থামাবো? নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন কোথায় ছাড় দেওয়া যাবে? আপনি বলেন, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? কয় জায়গায় ছাড় দিবেন? আমি আগেই বলেছি যে বাংলাদেশের রাজনীতি এত সহজ না। হ্যাঁ, জামাত ইসলামকে বিএনপিকে ছাড় দিতেছে, কথা বক্তব্য কোন জায়গায় ছাড় দিতেছে। হ্যাঁ, জামাতের সাথে হয়তো বিএনপির সেই কথার চালাচালি আছে, কিন্তু এনসিপি কোথায় গিয়েছে?
জামাতের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে, ঠিক আছে, গণঅভ্যুত্থান হুমকি আপনি দেন, সমস্যা নাই, কিন্তু আপনি সরাসরি আপনি আক্রমণ করতেছেন কেন? আপনি আমাদের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতেছেন, এগুলো কি? তার যে বিনয়, আন্তরিকতা, তাই না? এইটা নিয়ে তো মাঝে মধ্যে দেখি জামাতের আমিরও আসলে সংসদে প্রশংসা করে, জামাতের অনেকেই প্রশংসা করে, কিন্তু প্রতিদিন তাকে নিয়ে গালিগালাজ করা, এটা জামাত এনসিপিকে দায়িত্ব দিয়েছে কিনা বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়িত্ব দিয়েছে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে, অনেকে সন্দেহ আছে। সেটি নিয়ে কথাবার্তা বলছেন। তো নতুন প্রশ্নে যাই যাব। হোক, এই বাংলাদেশে নতুন করে যে সাংঘর্ষিক রাজনীতি, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবার শুরু হয়েছে, জি, এবং ঠিক বন্ধ করা দরকার। যেহেতু আম্মার শিবিরের রাজনীতি করে এবং জামাতের একজন সমর্থক, সুতরাং এই বাংলাদেশে নতুন করে এই যে কয়েকদিন ধরে আমরা দেখছি বেশ উত্তেজনা, এই উত্তেজনা কিন্তু ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছে। আমি সহনশীলতা বিশ্বাস করি, আমি সেই রাজনীতি কাম্য করি এবং সেটাকেই ধারণ করি, কিন্তু ইদানিং যে আচরণ ভাষা দেখতেছি রে ভাই, এইভাবে তো আসলে আমরা রাজনীতিতে টিকতে পারবো না। ওরা আমাদের প্রতিদিন গালি দিবে, তো আমরা কি চুপ থাকবো নাকি ভাই? হতে পারি সবাই গণঅভ্যুত্থানের শক্তি, কিন্তু আপনি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসে রাশেদ খানকে গালি দিবেন, তো ঢাকায় আসলে আমার পোলাপান আপনারা গালি দিবে, স্বাভাবিক ভাই, স্বাভাবিক। এখন 5 জন গালি দিল, আরো 5 জন তো আমার সাথে থাকে, ওই 5 জন যদি মানে বিক্ষুব্ধ হয়ে কিছু করে বসে, আমি কি করব? কয়জনকে আমি থামাবো? সুতরাং থামার দায়িত্ব আপনাকেই নিতে হবে। নিজেকে কতটুকু